যারা অনলাইনে তারা কমেন্ট করুক, দেখি তারা কি পারছে। এই সরি আমি ভুলে গেছে, এই 1100 শেয়ার হয়ে গেছে, জোরে জোরে জোরে। হ্যাঁ আমরিন আসো। হ্যাঁ এই তো 100 জন বেশি দিয়ে ফেলাইছে, তোমার যে আরো অনেকে চায়। হ্যাঁ আচ্ছা কি বলবো স্যার? ওই যে তোমার প্ল্যানটা বলো, যে তুমি কি করতে যাচ্ছ। তোমার প্রোগ্রাম তো আসলে এখনো ভিডিওতে বলিনি আমরা, আমাদের একটা লাইভ করার কথা ছিল, এটাই তোমার লাইভ, তুমি তোমার বক্তব্যটা দাও। আচ্ছা সময় 5 মিনিট? হ্যাঁ 5 মিনিট। আচ্ছা 5 মিনিট। মিনিট। আমি যখন কাউন্সেলিং করা শুরু করি তখন আমার কাছে অনেক মারা আসে বাচ্চাদের প্রবলেমস নিয়ে, এবং আমার গ্রুপ কাউন্সেলিং হয়, ওখানে বেশিরভাগ প্রবলেমস হলো হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম। শারীরিক প্রবলেম তো আছে, ওটা নিয়ে আর বেশি বলছি না, কারণ স্যার তো অনেক কিছু বলেই দিল, মোটামুটি সব কিছুই বলে দিল। তো সেটা তো আছে, সিমিলার ফিলসফির আন্ডারে আমার প্রোগ্রামও আছে। তার পাশে মানসিক এবং যে স্পিরিচুয়াল ব্যাপারটা, আমাদের ইমানের যে জায়গাটা, সেগুলো নিয়ে প্রচণ্ড প্রবলেম সবার। হাজব্যান্ড ওয়াইফের প্রবলেমস, শ্বশুরবাড়ির প্রবলেমস, এবং বাচ্চাদের হ্যান্ডেল করতে পারছে না, সেটা অনেক বড় একটা প্রবলেম। তো সেইভাবেই আমি, আল্লাহ আমাকে ইন্ডিকেশন হয়তো দিয়েছে, এগুলো নিয়ে পড়াশোনা করলাম, ঘাটাঘাটি করলাম, দেখতে পারলাম যে তার সাথে সাথে অনেক ADHD এবং অটিজম কেসেস আসছে। হ্যাঁ, তো আমার কাছে যেটা সেন্স মেক করলো যে সেই সাইডেরই সায়েন্সটা যেটা ইসলামের সাথে কানেক্টেড আছে, যেভাবে আমরা দেখছি আমার ইসলামিক চাইল্ড সাইকোলজি নিয়ে যেহেতু পড়াশোনা আছে, আমি মিলাতে পারছিলাম। তারপরে আমি স্টার্টেড হেল্পিং দেম, অ্যান্ড দেন আই ক্যান সি দ্যাট ADHD আসলে আমরা একটা এনভায়রনমেন্ট, এটা বায়োলজিক্যাল আছে না কিনা সেটা আল্লাহ জানে ভালো, সেটা ডক্টরসরা হয়তো বলতে পারবে, বাট আমি তো ওই দিকে যাচ্ছি না। আমার কাজ হলো যে মেডিকেশন বেস্ট অপশন না, আমাদের আগে এনভায়রনমেন্টাল চেঞ্জটা দেখতে হবে, যে আমরা কতটা সুস্থ আছি। আমার কথা হলো একটা মা এবং বাবা হয়ে যদি আমি নিজেই মানসিকভাবে আধা পাগল, আমার শারীরিকভাবে আমি আধা পুঙ্গ, আমার মুখে দাড়ি আছে এবং লম্বা লম্বা নেকাব আর জোব আছে, কিন্তু আমার আখলাক খারাপ, আমি একটা নর্মাল মানুষ নিজেই না, কিন্তু খুঁজছি আমার পেটের ভিতর থেকে এবং আমার স্পার্মস থেকে আল্লাহ যে জিনিসটা, যে মানুষটা দিয়েছে, সেটাকে একেবারে 100% বানানোর। এটা অসম্ভব। আমি নিজে অন্ধকার, আলো আমি খুঁজতে পারবো না। হ্যাঁ, আলো আমি আমার সন্তানদের থেকে দেখতে পারবো না। হ্যাঁ, আমাকে নিজে আগে নূরানি হতে হবে, সব দিক দিয়ে অনেস্ট হতে হবে, নিজের সাথে সবার আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, নিজেকে আবারও গড়ে তুলতে হবে, রাইট? রিলার্ন, রিকন্ডিশন, রিপ্যারেন্ট, রিপেয়ার, হিল, যেটাই আপনারা নাম দিতে চান না কেন, আমি বলবো সব কিছুই সেটা করতে হবে। যখন, কারণ আমার ছেলে মেয়ে 4 বছর থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে বলে 9টা 10টার মধ্যে 9টাকে অটিজমের লেভেল দিয়ে দেওয়া হয়, এবং ডাক্তাররা, আমেরিকার কথা বলছে, আমি এই দেশের কথা জানি না, আমেরিকার বাঙালিরা আমার কাছে অনেক আসে, ডাক্তাররা খালি অটিজমের এটা বলে না, এবং কি বলে জানেন সাথে, সারা জীবনের জন্য আপনার বাচ্চাটার এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা বলে, একটা ক্রাইম করে তারা আমার চোখে। তো নো, বাচ্চা কথা বলতে কিন্তু পারে, কিন্তু বাচ্চা কথা বলে না কেন? প্রবলেম ভোকালি কিন্তু নাই, তাহলে প্রবলেম আরেকটা, তাই না? সেটা দেখতে হবে আমাদেরকে, আমরা গোড়াগুলাতে যাব। তো এইভাবে আর কি আমরা নিজেদেরকে আগে, তখন আমরা যেটা বলছিলাম, তো আমার বাচ্চাটা যদি 4-5 বছরে এসে আমাকে অন্ধকার দেখাচ্ছে, সেটা আমি অন্ধকার বলেই সে আমাকে অন্ধকার দেখাচ্ছে, যে আমার বাচ্চারা আর কিছু হবে না, শেষ হয়ে গেল সব, রাইট? পাগলের লেবেল দিতেছি। ফ্রান্সের মতো দেশে ওরা বাচ্চাদেরকে এত বেশি প্রাধান্য দেয়, রাইট, ইম্পর্টেন্স দেয়, যে যখন বাচ্চাকে ADHD এবং অটিজমের লেবেল লাগানো হয়, ওকে 2বার করে থেরাপিতে নিয়ে যাওয়ার জন্য বাবা মাকে কষ্ট দিবে না, অ্যাম্বুলেন্স পাঠাবে, তার মানে কনস্ট্যান্টলি বাচ্চা 2বার করে দেখতেছে আমি পাগল, এই জন্য আমাকে গাড়ি নিতে আসে। তো সারা জীবনের জন্য কথাটা যে বলে দিয়েছে, সেটাকে ওরা খুব চেষ্টাও করে প্রুফ করার জন্য, মানে স্ট্যাবলিশ করার জন্য। তো যাই হোক, এখন আমি যেহেতু অন্ধকার ছিলাম, তো আমার বাচ্চাগুলোও তো অন্ধকার, তাহলে আমি একটু আলো হই, আমার বাচ্চাগুলোও দেখি না আলো হয় নাকি, হবে, কারণ আমি অন্ধকার ছিলাম বলেই তো সব কিছু অন্ধকার দেখছি, বাচ্চা সারা জীবনের জন্য গেছে। সো আমি যদি চেঞ্জ হই, আমার ইমানটাকে যদি সামনে রেখে আমি আমার শারীরিক ডাক্তার স্যার যেভাবে বলছে সেটা যদি আমরা ফলো করি, আমরা আমাদের স্পিরিচুয়াল, আমাদের, শুনেন, ইমান একটা বড় ব্যাপার, কিন্তু আমরা না নিয়ম কানুনে চলে যাই, যেটা মক্কাতে 13 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। 13 বছর মদিনাতে কি করছেন উনি, মক্কাতে উনি কি করেছিলেন প্রথম 13 বছর? নামাজ রোজার কথা বলেনি, মহাব্বত, আখলাক, জীবনকে কিভাবে সুন্দর করতে হয় সেগুলো শিখিয়েছিলেন। ওনার লাইফস্টাইল, ওনার খাবার দাবার, ওনার অ্যাক্টিভিটি, ওনার হিউম্যান বিহেভিয়ার সবার সাথে, সেইগুলো দেখেছে ইমান। তারপরে আসেন রুলস অ্যান্ড রেগুলেশন, সেই জায়গাটা দেখতে হবে। হ্যাঁ, বাচ্চাদেরকে জবরদস্তি মাদ্রাসায় পড় হওয়া, ও তো চাচ্ছেই না,
প্রেশারের উপর প্রেশার, হ্যাঁ, কারণ আমার ইসলামটাও ভুল এখানে। তো আমরা সব কিছু দেখবো কিভাবে আমরা নিজেকে গড়ে তুলতে পারি আবার ইসলাম নতুন ভুল করে। মানে প্র্যাকটিসটা ভুল। প্র্যাকটিসটা কারণ এটা ইসলামের আবার তোমার পিলার কথা- ঠিক আছে তো, কথা মানে ইসলামের মানে থ্যাংক ইউ ওদের- স্যার। ওদের যে হ্যাঁ, explanation, আমার আন্ডারস্ট্যান্ডিংটা হ্যাঁ, মানে আমার ইসলাম সম্পর্কে আমার ধারণাটা হচ্ছে ভুল। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে পাঁচ পিলারটা ঠিক আছে, কিন্তু জানেন তো না 5টা পিলার এসেছিল 13 বছর পরে, 6টা ঈমান আগে ছিল। সেই জিনিসগুলোর দিকে খুব কম আমি যতটুকু জানি সেই জিনিসগুলোতে আমরা খুব কম যাই। আমরা যাবো যে নিয়ম কানুনে, আগে হারমোনিটা ভুলে যাই। হ্যাঁ, নিয়ম কানুনটা আসবে তো আগে, যখন আমি রুহের যত্নটা নিচ্ছি, তারপরে আমাদের নিয়ম কানুন আসছে, আমাদের সব কিছুর ভূমিকাগুলো আমরা চেঞ্জ করবো। তো তখন সাথে সাথে আমার বিশ্বাস আছে, কারণ হয়ে এসেছে অলরেডি, যারা আমার সাথে ছিল, বাচ্চাটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ তো আমরা এই জায়গাগুলোতে দেখবো। তার বাইরে কিভাবে, তার মানে কি নিজের খাবার দাবার চেঞ্জ হচ্ছে, নিজের ঘুমানো উঠানো চেঞ্জ হচ্ছে, ডিসিপ্লিন আনতে হচ্ছে লাইফের প্রত্যেকটা জায়গায়। অত সহজ না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিসেরই পাওয়ার দিছে আমাদেরকে, চোখের পাতাও তো নাকি পড়ে না, তাই না? সেটা কি আমাদের এফোর্ট, শ্রম দিলে অবশ্যই আমরা যেটা চাচ্ছি আমাদের লক্ষ্যটাতে আমরা পৌঁছাতে পারবো, কিন্তু সেটার জন্য ধৈর্য দরকার হয়, ওভারনাইট কিছু হয় না। হ্যাঁ, তো এগুলা নিয়ে আমরা কথা বলবো। স্যার, আমি কি ক্লিয়ারলি বলতে হ্যাঁ, পেরেছি? এক্সেলেন্ট, খুব সুন্দর হয়েছে। এখন তুমি ওই যে প্রোগ্রামের ব্যাপার একটু বলো, যে আমরা যে মানে প্রোগ্রামটা করতে চাচ্ছ যে জি। এগুলো নিয়েই তো করবা, মানে হ্যাঁ। তাহলে ওখানে মানে কিভাবে Structure-টা? রেজিস্ট্রেশন, হ্যাঁ স্ট্রাকচারটা একটু বলো। তো আমরা সারাদিনের জন্য প্রোগ্রামটা করছি, কারেক্ট মি ইফ আই এম রং। সারাদিন বলতে স্যার কয়টা থেকে কয়টা? তোমার ওরা যখন আসে তুমি টাইম দিছো কয়টা এমনি? আমি এখনো কোনো টাইম দিইনি, বিকজ আমি অ্যাকচুয়ালি আপনার ওকে সাথে ফাইন, আলাপ আমার করে- এখানে 8টা থেকে যে কেউ আসতে পারবে চাইলে। তবে ঠিক তুমি আছে, যেহেতু তাহলে আমরা announce সেশনটা করে হয়তো দিব। 9টায় শুরু করতে পারবা, 9টা অথবা কারণ হচ্ছে 10টা 8টায় এরকম, আমার হ্যাঁ। সাপোর্টিং স্টাফ আসবে। আচ্ছা। সবাই আসবে। তো 8টা আপনারা কয়টায় আসছেন? 7টায় আসছেন না আজকে? এটা বাট তুমি এই জায়গায় কাজ করতে হলে তো তাকে 9টার ভিতরে শুরু করতে পারবে। ওকে, দ্যাটস 9টা থেকে 4টা, ইজ দ্যাট আ গুড Okay, টাইম? good. 9টা থেকে 4টা লাঞ্চ প্রোভাইড করা হবে, এবং আমরা 3টা সেগমেন্ট শিখবো। প্রথমে আমরা শিখবো গোড়াটা, তারপর আমরা দেখবো কি করা যায় এবং আউটকামটা কিরকম হবে, যেখানে আই উড অ্যাপ্রিশিয়েট যখন এবং আপনি ওখানে যদি- আমারও একটা প্রেজেন্টেশন থাকবে, এখানেই হয়তো যদি, সেটা হ্যাঁ, এখানে guidelines গুলো এখানে আপনি আমারও বেশি একটা ভালো প্রেজেন্টেশন বুঝবেন। থাকবে এডিএস সম্পর্কে। বিশেষ করে আমার মানে ভূমিকাটা হবে, আমি রিলেট করব যে খাবার সঙ্গে, ঘুমের সঙ্গে, ব্যায়ামের সঙ্গে, মানসিক প্রশান্তির সঙ্গে এটা কেন এটা রিলেটেড। এবং আমরা যদি এই বিষয়গুলোকে বাচ্চাদের, বিশেষ করে সবার আগে গার্জিয়ানরা যখন ভালো হবে, যেখানে একটা সুস্থ, আমি সবসময় বলি একটা সুস্থ বাবা মাই সুস্থ সন্তানের জন্ম দেয়। এখন বাবা মার যে প্রবলেমগুলো কিন্তু এখানে চলে আসছে, তো ও যেটা অলরেডি বললো, তো এখানে আমরা প্রথমে আগে প্যারেন্টিং, বুঝতে পারছেন, প্যারেন্টিংটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে হচ্ছে যে প্যারেন্টরা কি ফিট কিনা। যেমন আমি চাই আমার বাচ্চা মেধাবী হবে, আপনার মেধা ঠিক আছে তো? আপনি আপনার খাওয়া ঠিক আছে তো? আপনার ঘুম ঠিক আছে তো? আপনার মানসিক প্রশান্তি ঠিক আছে তো? তা আপনার বাচ্চা ব্রিলিয়েন্ট হবে, আপনার ব্রেন কাজ করে তো আদৌ? আমার কথা বুঝতে পারছি না? ওরা কি শিখে? ওরা শিখে এনভায়রনমেন্ট থেকে, ওরা যা দেখে তাই শেখে। আপনি কি শিখান, পুঁথিগত বিদ্যা, ওই যে বুলি বইয়ের লেখা, ওটা শিখে না। শিখে হচ্ছে ওদেরকে আপনাদের দেখে কি করেন, আপনার বাবা মার প্রতি আপনি কি করেন সেগুলো দেখে সে, বুঝতে পারছেন? আপনি বিপদে হাত পা ছাড়িয়ে দেন, আপনি আশা করবেন আপনার বাচ্চা বিপদে ধৈর্য ধরবে, জীবনও কেন আশা করতেছেন? আপনি তো পারবেন না। আপনি একটা উইক মাদার, তুমি এখানে আসো, হ্যাঁ, আপনি একটা উইক মাদার, আপনার বাচ্চা থেকে স্ট্রং বেবি বেরোবে এবং সে মেন্টালি স্ট্রং থাকবে। যেখানে মা একটা দুঃসময় আসলে বুক দরফরকে কুল জায়গায় শীত হয়ে যায়, সে ভাববে যে তার মেয়েটা মানসিকভাবে অনেক শক্তিশালী হবে, পরীক্ষায় নার্ভাস হবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, বিপদে ধৈর্য ধারণ করবে, এটা তো হতে পারে না। হ্যাঁ, সে স্ট্রং মেন্টালিটি, সেটা হইতে পারে না। তাদের চাইল্ডহুড অ্যাবিউসের বিষয় আছে, দের লট অফ থিংস টু ডিসকাস। তো আমি মনে করি যে যেহেতু এখানে এটা আমাদের প্রোগ্রামগুলো তো ফ্রি, বাট এখানে আমরিন খান সে ইউএসএ থেকে এখানে এসেছে, সে এখানে সারাদিন যে ইয়াটা করবে, আমার তরফ থেকে আমি এই সেমিনার রুমটা তার জন্য ফ্রি করে দিয়েছি, এর জন্য তাকে পে করতে হবে না। এবং আমার যে সেশনটা আমাকেও কিছু পে করতে হবে না, সেটাও আমি ফ্রি মানে কথা বলবো এটা। বাট তার অন্যান্য খরচ আছে, তাদের খাদ্য প্রোভাইড করবে, অন্যান্য বা আনুষঙ্গিক আরও অনেক খরচ টরচ আছে, এবং সে এখানে সময় দিচ্ছে। তো মানে এটা একটা পেইড প্রোগ্রাম। তা এটা কীভাবে, ওই যে আমরিনের পেজ আছে এবং আমাদের গ্রুপ থেকেও পরে আমরা শেয়ার করব যে একটা প্রসিডিউর, যে কিভাবে সে এখানে রেজিস্ট্রেশন করবে, এগুলো ঠিক আছে? জি। ওকে, আর কিছু বলবে? নো, আই থিংক দ্যাটস ফাইন। Thank আমরা you. প্যারেন্টিংটা দেখছি, আমরা ওভারঅল লাইফস্টাইলটা দেখছি। থ্যাংক ইউ সবাই আমরা জোরে তার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদেরকে তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি। তো প্রথম দিকে নারকেলের তেলটা একটু বেশি খেতে হবে, যেমন 4 চামচ 5 চামচ। কেন? কারণ আমরা বডিটাকে ফ্যাট বার্নিংয়ে শিফট করতে চাই, কিন্তু এখন যে খেতেই পারে না,
বা জীবনে কোনোদিন নারকেলের তেল খায় না, এখন 5 চামচ খেয়ে ডায়রিয়া হয়ে গেল, এটাও আমরা চাই না। তাহলে কি করতে হবে, তাকে প্রথমে আধা চামচ 1 চামচ আগে কারণ কি বডির সঙ্গে তো একটা অ্যাডজাস্ট করতে হবে, বুঝলেন তো। এইখানে হলো অ্যাডজাস্টিং একটা পিরিয়ড আছে, যে আপনি ভাত খান